সৃজন আয়োজিত আজকের এই পাঠচক্রে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সকলকে শুভ বিকেল, শুভেচ্ছা। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ দেওয়া হয়েছে একটি বই রিভিউ করার জন্য বা পর্যালোচনা করার জন্য। সো আমি ভাগ্যবান যে আমার আগে হুসাইন আলমগীর স্যার কথা বলেছেন এবং ইতিমধ্যেই আমাদের কবিতা নানান দিক নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমি একটু ভারমুক্ত, আমি অন্য দিক আলোচনা না করে একেবারেই ফোকাসড বইয়ের উপরে থাকতে পারি এবং খুব কম সময়ে শেষ করে দেব। আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি বই, সৃজনের করা বই, প্রকাশনী কিন্তু সৃজনের বই অলওয়েজ ভালো হয় এবং ভিতরে যে ছাপার অক্ষর এগুলো সুন্দর, কাগজ ভালো দেয় তারা। এই জন্য সৃজনকে ধন্যবাদ, যেরকম ভালো ভালো বই তারা প্রতি বছর প্রকাশ করে থাকে। সেকেন্ড, যিনি প্রচ্ছদ করেছেন তিনি অনেক যত্ন নিয়ে করেছেন এবং কবিতার যে নাম মৃত্যু নির্বাসন, তার সঙ্গে এই প্রচ্ছদের একটা মিল আছে। কিন্তু শুকনো ফুল শুকিয়ে যাচ্ছে, এটাকে একটা ধূসর ব্যাকগ্রাউন্ড দিয়ে তুলে ধরেছেন। তো সেই প্রচ্ছদ যিনি এঁকেছেন তাকেও ধন্যবাদ, জনাব দেওয়ান আতিকুর রহমান। 2024 সালে বইটি প্রকাশিত হয়েছে এবং নামকরণ নিয়ে কথা বললে দেখেন যে মৃত্যু নির্বাসন, এর নাম যেরকম বলেছে পুরো বই জুড়ে আপনি প্রতিটি কবিতার মধ্যে অলমোস্ট এই মৃত্যু এবং নির্বাসনের এই কষ্টের বিষয়গুলি তিনি বারবার তুলে ধরেছেন। বিষয়বস্তু ধরলে মোটা দাগে একদম শুরুর যে কবিতাটা, নাম তাই মৃত্যু পাঠ, তারপরে মৃত্যু দিয়ে শুরু এবং মৃত্যুর প্রসঙ্গগুলি বারবার এসছে নানান জায়গায়। এবং শেষ যে কবিতাটি আমার অপরূপা দুপাটি, সেটি আবার প্রেমের কবিতা। মৃত্যু দিয়ে শুরু, মৃত্যুর অনেক কথাবার্তা তিনি বলেছেন, কষ্টের কথা অনেক বলেছেন, বেদনার কথা বলেছেন এবং শেষে প্রেমের আবহ নিয়ে আসছেন। একটা আরোহণ পদ্ধতিতে বিন্যাস করেছেন পুরো বইটি, সেটা আমি দেখলাম আর কি। কবি শাহবুবুল তিনি জন্ম নিয়েছেন চাঁদপুরের হাইমচরে। তো চাঁদপুরের হাইমচরে জন্ম তার, একটু নদী ঘেঁষা চর এলাকায়। তার বাবা ছিলেন একজন ডাক্তারের সন্তান, আবার তিনি একজন নিজে সাংবাদিক। সো এই তিনটার মিশেলে আসলে তার মধ্যে কবির যে জগৎ গড়ে উঠছে বলে আমি মনে করি আর কি। তিনি তার যে চর এলাকার মানুষের, জেলেদের, কৃষকদের যে কষ্ট সেটা দেখেছেন হয়তো স্বচক্ষে, এবং একই সঙ্গে ঢাকায় এসে সাংবাদিকতা করতে গিয়ে অনেক মানুষের সঙ্গে মিশেছেন। সব মিলিয়ে তার মধ্যে সেটা ঢেউ উঠছে। বিশেষ করে তিনি তার কবিতার মধ্যে কিন্তু সমকালীন যে অবস্থা সেটা বারবার প্রকাশিত হয়েছে। তার মানে সাংবাদিক হলে যেটা হয় আর কি, যে প্রতিদিন তো খবর আসে বিশ্বব্যাপী, বিশ্বযুদ্ধের বা নানান যুদ্ধের নানান বিষয়ে আসে সেগুলিকে তিনি নানান শব্দে নিয়ে এসছেন কিন্তু এখানে, সেটা দেখা গেছে আর কি। তো আমরা বলতে পারি সংক্ষেপে যে সমকালীন যে অবস্থা সেটা তার কবিতা রয়েছে। আমরা যদি মৌলিকত্বর দিক থেকে দেখি, আমি মনে করি কোনো জায়গায় তিনি খুব ভালো করে সেটা তুলে ধরতে পেরেছেন। যে ফালুজা শহরের কথা বলা হয়েছে, ইরাকের সিটি ফালুজা, একটা লাইন এরকম লিখেছেন তিনি যে ফালুজা আজকাল গ্রাম আমার, ঘাসে পাতা সংসার। মানে অনেক দূরের একটা শহরকে তিনি তার নিজের মতো করে কল্পনা করেছেন এবং তার গ্রামের যে গড়পাতা সংসারের সঙ্গে তুলনা করেছেন। এগুলি কিন্তু মৌলিক ভাব প্রকাশ তার মধ্য থেকে। বা আমাদের যে মহাজনী প্রথা সেটাকে তিনি তুলে ধরেছেন এরকম একটা লাইন দিয়ে, সুদখোরের শতটনি ক্লাস্টার। এরকম কোনো জায়গায় তিনি হয়তো আমাদের যে স্থানীয় জমিদার বা মহাজন প্রথার বিরুদ্ধে কথা বলেছেন, বা বিশ্বব্যাপী যে তিনি চিন্তা করেছেন যে যারা সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের বিরুদ্ধে তার যে দ্রোহ, সেটাও কিন্তু কবিতার মধ্যে রয়েছে। এবং তার মৌলিকতার মধ্যে আরেকটা দিক হচ্ছে তিনি স্থানীয় অনেক বিষয়কে বৈশ্বিক অনেক বিষয়ের সঙ্গে তুলনা করেছেন, আবার বৈশ্বিক অনেক বিষয়কে স্থানীয় অনেক বিষয়ের সঙ্গে তুলনা করেছেন এবং দুটি মিলিয়ে তিনি তার ভাব প্রকাশ করার চেষ্টা করেছেন। এবং পুরো কবিতা জুড়ে তার যে বিদ্রোহ ভাব, তিনি যে এই যে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এবং যারা ক্ষমতা এলিটদের যে শোষণ বঞ্চনা, তিনি তার গ্রামের যে কৃষক জেলেদের যে বঞ্চনা বুঝতে পেরেছেন। একই সঙ্গে বসনিয়ার যে মানুষের বঞ্চনা সেটা তিনি টের পেয়েছেন এবং দুইটাকে মিলিয়ে তিনি প্রকাশ করেছেন। এই দিকগুলি আমি বলবো যে মৌলিক দিক। এবং অনুভূতি প্রকাশের ক্ষেত্রে তিনি অনেকটা সৎ ছিলেন, তার ভিতরে যে অনুভূতিটা আসছে সেটা তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। এবং কেউ তার কবিতাগুলি পড়ে মনে করতে পারে যে এটা আত্মজৈবনিক
মনে হয় তার নিজের জীবনের কোনো ঘটনা, কোনো কোনো কবিতা সেটা পাবেন। এবং এখানে তিনি তার নিজের যে গ্রাম কৃষ্ণপুর বা পূর্বচর সেগুলির আলোচনা এখানে এসছে, তিনি ফুটিয়ে তুলেছেন ভালোভাবেই। ছন্দের দিক চিন্তা করলে তিনি আসলে ওইরকম মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্তর যে আমরা একদম গুনে গুনে মেপে মেপে যেভাবে লিখতে হয় সেদিকে উনি যাননি। মুক্ত গদ্য ছন্দ তিনি লিখেছেন। তবে এটা বলা যায় যে এই কবিতা লেখার ক্ষেত্রে কেউ যদি পড়তে চায়, কবিতাটি আবৃত্তি করতে চায়, সেখানে তার শ্বাস নির্ভর যে গতি বা দুলুনি সেটা কিন্তু আছে। মানে একেবারেই যা খুশি তাই লিখে ফেলেন নাই, পড়তে গেলে পড়া যাবে, ভালোভাবে পড়া যাবে। এবং আমি বলবো যে তার যে বলার যে ধ্বনি মাধুর্য সেটাও ছিল সেখানে। তিনি এমন না যে জোর করে তার অন্তর্মিল বসায় দেওয়ার চেষ্টা করেছেন, বরং স্বাভাবিক যে অনুপ্রাস সেগুলি আসছে এবং সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন। যেমন ধরেন তিনি বলেছেন যে ঘরে বুনেছি বা নিশান পুড়েছি, মানে একটা বলার যে ঢেউ, ধ্বনির যে প্রকাশের যে স্বাভাবিক অবস্থা সেটা কিন্তু কবিতার মধ্যে আছে আর কি। সেদিক থেকে স্ট্রং আমি বলবো, যদিও তিনি কোনো ধরনের ছন্দ মানেন নাই। কোনো কোনো জায়গায় তিনি খুব কিছু শব্দ খুব বারবার ইউজ করেছেন, যেমন ধরেন মৃত্যু, স্বপ্ন, লাশ, শ্মশান, ডাহুক, একা, এই শব্দগুলি বারংবার এসছে। তো বারংবার আসলে যারা পাঠক তারা হয়তো মনে করবে একই রকম কবিতা, একটু একঘেয়েমি অনেকে মনে করতে পারে আর কি। প্রায় 80টা কবিতা তিনি তুলে ধরেছেন। 80টা কবিতা না বাছাই করে যদি এখানে ঠিক বাছাই করে 20 থেকে 25টা কবিতা বা 30টা কবিতা হতো, তাহলে কবিতা নিয়ে হয়তো পাঠকের এক ধরনের ভাব মনে হইতো। আবার 80টা কবিতা একসঙ্গে দিয়ে দেওয়ার কারণে সবগুলি একই ধারার, একই ঘরানার, মনে হবে যে একই ধরনের মুক্ত ছন্দ কবিতা, দৈর্ঘ্য ঠিক একই রকম, বা স্তবক যে বিন্যাস প্রায় একই রকম। তো অনেকে এটা নিয়ে সমালোচনা করতে পারে চাইলে আর কি। এরপরও আমি বলবো তার নিজস্ব ঢং ছিল কবিতার মধ্যে। ঢঙের মধ্যে যারা কবিতা অনেক পড়ে তারা কিন্তু কিছু প্রভাব তার মধ্যে যা আছে সেটা পাবে। যেমন তার কবিতায় কয়েকটা কবিতার নাম বলি, যেমন অগ্নিকথা, আকাশ আগুন, বারুদ, অস্ত্রাগার। এই কবিতাগুলি পড়লে আপনার মনে হবে যে মনে হয় নজরুল ভর করেছে এই শাহ বুলবুলের উপরে। আবার যদি আপনি গাংচিল, শঙ্খচিল, মৃত্যু চেতনা, বাংলার মুখচ্ছবি এই শব্দগুলি পান, তখন আপনার মনে হবে যে তার উপরে জীবনানন্দ ভর করেছে। আবার যদি আল মাহমুদের কথা মাথায় আসবে আপনার, যখন আজান, আতুরগড়, পানকৌড়ি পড়বেন, এই শব্দগুলি পড়বেন, তখন মনে হয় আল মাহমুদ তার উপর ভর করেছে। সো বড় কবিদেরকে পড়া, সেটা প্রভাব পড়া খারাপ কিছু নয়, এর মধ্য দিয়ে আমাদের নতুন কবিতা বেরিয়ে আসবে। তো কবিকে ধন্যবাদ জানাই। তো ব্যক্তি বিষয়ে আমি আগের যে হুসেন আলম স্যারের সঙ্গে একমত হব যে এই বইয়ের পাঠক কারা হবেন, যারা খুবই নতুন পাঠক, কবিতা কম বুঝতে পারে, শব্দ জ্ঞান তো বেশি না, তাদের জন্য এই বই একটু খটমটে হবে। কারণ কবি আসলে অনেক ধরনের নতুন শব্দ যোগ করা বা সমাজবদ্ধ শব্দ নিয়ে ব্যবহার করার চেষ্টা করেছেন। এটা তার নতুনত্ব, মৌলিকত্ব আমি বলবো। বা অন্যদিকে পাঠকের জন্য একটু কঠিন, যারা বুদ্ধা পাঠক ছাড়া অনেক কবিতায় ধরতে পারা কঠিন হবে। এটিও এই বইয়ের একটা বৈশিষ্ট্য আর কি। এবং এরপরও আমি বলবো কিছু শব্দ তিনি লিখেছেন, যেমন ধরেন পুয়াতি ধানের মালা, দুঃখী যুগ, বিস্মোর, মেঘলা চুকি, এরকম নতুন নতুন শব্দ তিনি এখানে অ্যাড করেছেন আর কি, সংযুক্ত করেছেন। এটা তার ভূমিকা আমি বলবো। চিত্রকল্প প্রকাশের ক্ষেত্রে খুব জীবন্ত ছিল তার কিছু কিছু ক্ষেত্রে, যেমন একটু পড়ে শোনাই। যেমন অচেনা এক সুগন্ধি চিবুক, খনন করে দুরারোগ্য দহনকাল, দাঙ্গায় নিহত লাশের মতো। মানে সহজ করে কবিতার মাধ্যমে তিনি একটা চিত্রকল্প তুলে ধরেছেন। আবার কিছু শব্দ তিনি ইউজ করেছেন, যেমন নিবিড় রঙা শাড়ির মতো, একটা স্পেসিফিক বিষয় তুলে ধরার জন্য। তারপরে আরেকটা লাইন দেখেন, বিরান সংসারের মতো কেঁদে ফিরি শেষবার। সহজ একটা লাইন, যে কেউ পড়লে তার মধ্যে একটা ঢেউ আসবে। এই কবি নারীর নাভির প্রতি তার খুব আকর্ষণ দেখা যাচ্ছে। বারংবার নাভি শব্দ তিনি ইউজ করেছেন বিভিন্ন কবিতায়, এটা একটা দিক আমি খেয়াল করলাম। আবার কোনো কোনো জায়গায় পড়ে খুব ভালো লাগছে, যেমন ধরেন কি লাভ প্রতি রাতে জুড়ে জুড়ে নামতা পড়ে, পানকড়ির পালকে বাধা তোমাদের তাজমহল, কি হবে কাটা কম্পাসে মেপে, ভুলে ভুলে যুগ করে কষ্ট দিয়ে গুণ, ইকুয়াল টু সেই ছেলেটি বই রেখে এখনও তোমাকে পড়ে। সহজ করে খুব একটি কবিতা তিনি লিখেছেন। আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাই আপনাদের মধ্যে, সেটা হচ্ছে প্রায় তিনি 3-4 লাইনের ছন্দবদ্ধ কিছু স্তবক লিখেছেন। আবার যদি কবিতাটার এই স্তবকগুলি আলাদা করে ফেলেন, মনে হবে যে আলাদা আলাদা কবিতা আর কি। মানে অনেকগুলি স্তবক একসঙ্গে গেঁথেছেন, কিন্তু ওই এটার সঙ্গে পরেরটার সঙ্গে পরেরটার যে কানেক্টিভিটি খুঁজে পাওয়া যাবে না। তো
ওদিক থেকে কেউ ওটা সমালোচনা করতে পারে, আবার বলতে পারে যে না অনেকগুলো বিষয়কে একসঙ্গে নিয়ে আসছেন, স্ট্রেংথও বলতে পারে। ডিপেন্ডস অন দ্য পাঠক আর কি, কে কীভাবে নেয় বিষয়টাকে। আবার মজার মজার কিছু চিত্রকল্প তিনি তুলে ধরেছেন, যেমন আমাদের যে ক্রিকেট খেলা হয় না, ক্রিকেট খেলা নিয়ে উল্লেখ করে বলছে তিনি এরকম, জনতা আমার জাজরা বুকে ওভার বাউন্ডারি মেরে দেখো, ছক্কার উল্লাসে পিচের কি যে কষ্ট বুঝে নিশ্চুপ আম্পায়ার। এরকম মানে খেলার বিষয়গুলোকে নিরূপক হিসেবে এখানে নিয়ে আসতে পেরেছেন। ফুটবলের ক্ষেত্রেও তিনি আরেকটা লাইন নিয়ে আসছেন, এই যে আচ্ছা সেটা বলছি না এখন। সো আমি লাস্ট পয়েন্টে এটা বলবো যে তার কবিতার মধ্যে বেশ কিছু ভালো দিক আছে। আমি কয়েকটি লাইন যদি মনে রাখি, আমি মনে করি যে এই লাইনগুলি আমি কোনোদিনই ভুলবো না, এত সুন্দর লাইন। যেমন তিনি লিখছেন, তুমি সাম্রাজ্যের দুর্গ ছিঁড়ে মহাশাসনের প্রতিবেশী, বা তিনি বলছেন ফালুজা আজকাল আমার গ্রাম, আমার গাছে পাতা সংসার। এবং আরেকটা লাইন খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে অত নামতা পরে লাভ কি, বলো না ভালোবাসি। হ্যাঁ, নামতা নিয়ে কথা বলেছেন। তো বেশ কটি লাইন আমি হয়তো আমার স্মৃতির মধ্যে থেকে যাবে। সব মিলিয়ে আমি বইটি পড়ে আমার ভালো লেগেছে, কবিকে ধন্যবাদ জানাই। এবং আগের যিনি আলোচক ছিলেন তার সঙ্গে আমি একমত যে কবি অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিয়ে সময় নিয়ে বইটি লিখেছেন, অনেক জানাশোনার ব্যবহার এখানে করার চেষ্টা করেছেন। তো যে কোনো লেখালেখি একটা শ্রমের কাজ, সেদিক থেকে তিনি প্রশংসার প্রাপ্য। এবং আমি কিছু মৌলিক দিকে উল্লেখ করলাম, সেগুলিও কিন্তু এই বইয়ের বাড়তি সংযোগ বলে আমি মনে করি। আবারও সৃজনকে ধন্যবাদ জানিয়ে, কবি শাহ বুলবুলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।